জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শপথ নিয়েছেন ৪৯ জন। সকালে স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান। নারী সংসদ সদস্যদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগ, ৪ জন জাতীয় পার্টি, 1 জন ওয়ার্কার্স পার্টি এবং 1 জন স্বতন্ত্র। গত রোববার সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এই আসনগুলোতে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিকে আনুপাতিক হারে একটি আসন পেয়েছে বিএনপি। তবে যেহেতু বিএনপির সংসদ সদস্যরা শপথ নেয়নি, তাই এই আসনটি স্থগিত রাখা হয়েছে। দৃঢ়ভাবে ঘোষণা শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। কাজের পরিধি বাড়বে, আমি আরো বেশি করে কাজ করতে পারবো। আমি উন্নয়ন কথাটা ব্যাপক, আমি ঠিক ওইভাবে বলবো না। আমি যে এলাকায় কাজ করব সে এলাকায় আমি সাধারণ মানুষের জন্য কিছু করার অনেক চাহিদা থাকে, আমি জানি, যতটুকু পারবো করব। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 6:30টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 6 দিনের সফরে দেশ দুটিতে নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। এর আগে আবুধাবিতে বাংলাদেশ মিশনের সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে তরুণরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলেই টানা তৃতীয়বার সরকার গঠন করা সম্ভব হয়েছে। জানান, 30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে। এবার আরব আমিরাত সফরে বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক সাড়া মিলেছে বলেও জানান শেখ হাসিনা। বলেন, বিদেশ থেকে নিরাপদে টাকা পাঠাতে ব্যাংক ও ডিজিটাল মাধ্যম যথেষ্ট সহজ করা হয়েছে। বুয়েট পরীক্ষিত আন্তর্জাতিক মানের RL X-Power 345। রাজধানীর বছিলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান শুরু করেছে BIWTA। সকালে আমিন মোমিন হাউজিংয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে যোগ দিয়েছেন BIWTA ঢাকা নৌ বন্দরের প্রধান AKM আরিফুদ্দিন। গতকাল উচ্ছেদের সময় তাকে সরিয়ে নেওয়া হয়। নদী ভরাট করে যেসব হাউজিং গড়ে তোলা হয়েছে, উচ্ছেদ না করা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন BIWTA কর্মকর্তারা। এই যে দেখছেন, আমরা এগুলো ভাঙলাম, এখন ইটের স্তূপ করে রাখছে, এগুলো ভাঙছি এবং যতদূর আমাদের সীমানা আছে আমরা লাল ফ্ল্যাগ অলরেডি দিয়ে আমাদের চিহ্নিত করে রেখেছি। এই জায়গায় আমরা সরাসরি যাব এবং এগুলো উচ্ছেদ করব। দর্শক, বছিলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, গতকাল তো এরকমই দুপুরের সময়টিতে হঠাৎই অভিযান বন্ধ হয়ে যায়, তো এখন পর্যন্ত অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অভিযানের সবশেষ তথ্যের কথা যদি বলি, গতকাল যেখান থেকে অভিযান বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু আজকে সকালে পুরোপুরি জোরে সোরে অভিযান শুরু হয়েছে। এবং এখানে দাঁড়ালে যে বলা হয় যে বড় ধরনের কোনো চুরির ক্ষেত্রে পুকুর চুরি, কিন্তু এই নদীর যে চুরি হয়ে গেছে সেই চুরিকে কি নামে অভিহিত করব তা আসলে আমার পক্ষে বলা খুবই কঠিন। দেখা যাচ্ছে যে তুরাগের যে বাঁকটি রয়েছে একদম পুরোপুরি রাবিশ ফেলে নদী ভরাট করেই কিন্তু এই আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। এবং গতকালের চিত্র আপনারা দেখেছেন। তো আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি আজকে এখন যোগ দিয়েছেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত রয়েছেন এবং BIWTA এর যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন। গতকালের চিত্র আমরা দেখেছিলাম, আজকের কর্মপরিবেশ কেমন পাচ্ছেন? আজকে কিন্তু আমরা কালকে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু সেই সমস্ত জটিলতা আমরা ওভারকাম করতে পেরেছি ইনশাল্লাহ। আমরা কিন্তু বিশিষ্ট আইনজীবী মঞ্জিল মোর্শেদ সাহেবেরও মতামত নিয়েছি, লিখিত মতামত নিয়েছি। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের
মানে কোনো আইনগত জটিলতা এখানে নেই, আমরা উচ্ছেদ করতে আমাদের কোনো বাধা নেই। আপনারা জানেন যে এখানে যে চ্যানেলটা এটা কিন্তু 250 থেকে জায়গায় জায়গায় 300 ফিট পর্যন্ত প্রশস্ত এবং পুরো চ্যানেলটাই কিন্তু ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যেটা বলেন যে রাবিশ ফেলে এখনো পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে। তো আমরা একটা মেসেজ দিতে চাই যে নদীর পাড়ে কেউ যদি ভরাট করে কোনো বিনিয়োগ বা এখানে আমরা যারা ফ্ল্যাট কিনছেন তাদেরকেও যেন আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই ধরনের মানে কোনো ব্যাড ইনভেস্টমেন্ট না করেন এবং এই ধরনের এই আমিন মোমিনকে দিয়ে আমি নদীর পাড়ে যে সমস্ত আরও হাউজিং করে গড়ে উঠছে তাদেরকেও মেসেজ দিতে চাই, আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে আপনারা থাকবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণমাধ্যমের আসলে ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? আশিস দা আমাদের সঙ্গে রয়েছেন, আপনি স্বচক্ষে দেখছেন বিষয়টি। আসলে আমি আজকে এই লোকটিকে যার আপনি সাক্ষাৎকার নিলেন তাকে আমি এক নজর দেখতে এখানে এসেছি। আসলে এই যে নদী গ্রাস হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে, এটিকে ঠেকানোর মানুষ কিন্তু আমাদের সমাজে প্রশাসনে খুব কম, মানে কোনো না কোনোভাবে আমরা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। এর বাইরে যে দুই একজন মানুষ আছে ঠেকানোর চেষ্টা করে, সেটি কিন্তু কাল তিনি করেছেন এবং এটি গণমাধ্যম আপনি যেটি বললেন, এবং গণমাধ্যম কিন্তু যে কোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকে। এই যে আপনি দেখেন যে এই যে নদী দখল, আপনারা দিনভর এখানে থাকছেন সব গণমাধ্যম, এবং গণমাধ্যমের সহযোগিতা ছাড়া কিন্তু তারা এই শক্তি এই সাহস এত সরকারি কর্মকর্তাদের পক্ষে পাওয়া সম্ভব না। এবং আমি মনে করি যে সরকারের একবারে উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের কারণেই তারা এই কাজটি করছেন এবং গণমাধ্যম এই কাজের সঙ্গে থাকবে এবং যে কোনো ভালো কাজের সঙ্গে গণমাধ্যম থাকতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। মূলত গণমাধ্যমের ভূমিকার কথা বললেন আমাদের সিনিয়র সাংবাদিক। মানুষের যে জনমত তৈরি এই নদীর উদ্ধারের ক্ষেত্রে, তাও কিন্তু গণমাধ্যমের ভূমিকা রয়েছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে এই হাউজিংয়ের এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে সারা দেশের অন্য যারা নদী ভরাটকারী রয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন বার্তা কিন্তু বিআইডব্লিউটি দিতে চায়। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি যে সকল নদী দখলমুক্ত হবে। স্বপ্নের পদ্মা সেতুতে বসছে সপ্তম স্প্যান। সকাল 11:15টার দিকে জাজিরা প্রান্তে স্প্যান বসানোর কাজ শুরু হয়। গতকাল মাওয়াই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি জাজিরায় নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায় 35 ও 36 নম্বর পিলারের উপর বসানো হচ্ছে স্প্যানটি। এটি বসলে জাজিরা প্রান্তে 7টি স্প্যানে পদ্মা সেতুর দৃশ্যমান হবে 1050 মিটার। দর্শক, জাজিরা পয়েন্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল আহসান। ইকবাল, সপ্তম স্প্যান বসানোর কাজ এখন পর্যন্ত কাজের কতদূর অগ্রগতি হলো আমাদেরকে বিস্তারিত জানাবেন। অগ্রগতি মোটামুটি বেশ খানিকটা এগিয়েছে। আপনি পেছনে দেখতে পাচ্ছেন যে আমরা আগের খবরেই বিপরীত দিক থেকে দেখাচ্ছিলাম, এখন উল্টো দিকে চলে এসেছি। মূলত ক্রেনটি প্রথমে ক্রেন থেকে উপরের দিকে ওঠানো হয় স্প্যানটি, তারপরে কিন্তু সামনের দিকে এগিয়ে এসে খুঁটির উপরে রাখা হয়। সেই প্রক্রিয়া কিন্তু মোটামুটি অনেক দূর এগিয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বেশ দ্রুত গতিতে এখন স্প্যানটি এগিয়ে আসছে এবং যে 35 নম্বর খুঁটিটি, সেই খুঁটির উপরে কিন্তু এক কোণার বেশ খানিকটা উঠেও গিয়েছে এবং ধীরে ধীরে ওটি যে নিয়মকানুন রয়েছে বা যে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী ওই কোণাটা আগে বসানো হবে। যেহেতু দুটি খুঁটির উপরে বসবে, সুতরাং 35 নম্বর খুঁটির উপরে বসানোর পর তারপরে ওদিকে যে 36 নম্বর খুঁটিতে রয়েছে সেখানে বসানো হবে এবং যেটা মনে হচ্ছে যে 35 নম্বরের পাশাপাশি 36 নম্বরে বসার জন্যও কিন্তু মোটামুটি একই কায়দায় বা একই প্রক্রিয়ায় কিছুটা ধীর গতিতে সেই কার্যক্রমটা চলছে। অর্থাৎ 10টা থেকে শুরু হয়ে এই যে প্রায় 2 ঘন্টা লেগে গেছে কিন্তু এই পর্যন্ত কাজটি এগিয়ে নিতে। এবং আমরা যদি যেটা আগের অভিজ্ঞতা বলছে বা যেটা ধারণা করছি যে আরও হয়তো 30-35 মিনিটের মতো সময় লাগবে পুরোপুরি মাপ অনুযায়ী যে খুঁটির যে অবস্থান সেই অবস্থানের উপরে স্প্যানটিকে বসিয়ে দিতে। অর্থাৎ মোটামুটি 2.5 ঘন্টার মতো পুরো কার্যক্রম আজকে লেগে যাবে, যদিও এটা গত স্প্যানটি অর্থাৎ সবশেষ যে স্প্যানটি ছিল সেটি বসানোর ক্ষেত্রে আরও কম সময় লেগেছিল, যেহেতু সেদিন আবহাওয়াজনিত কোনো ঝামেলা ছিল না। আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, প্রথমে তো কাজ শুরু করতেই দেরি হয়েছিল, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝপথে কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল বা খুব ধীর গতিতে এগোচ্ছিল। নতুন সদস্যরা সংসদের 50টি সংরক্ষিত আসনের মধ্যে ঐক্যফ্রন্ট যোগ না দেয়ায় একটি আসন ফাঁকা রয়েছে। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সকাল 6:30টায় তিনি ঢাকা পৌঁছান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 ফেব্রুয়ারি জার্মান সফরে যান। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর 16 ফেব্রুয়ারি জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যান। আবুধাবিতে প্রধানমন্ত্রী 2 দিন অবস্থান শেষে আজ সকালে দেশে ফেরেন। পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। সকালে জাজিরা প্রান্তে 35 ও 36 নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো শুরু হয়। এটি বসানোর পর সেতুর 1200 মিটার অংশ দৃশ্যমান হবে। এ নিয়ে পদ্মা সেতুতে মোট 8টি স্প্যান বসানো হবে। মঙ্গলবার মাওয়ায় কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনে করে জাজিরা প্রান্তে নেওয়া হয়। সকালে শুরু হয় স্প্যানটি বসানোর কার্যক্রম। যেসব শিক্ষক ও শিক্ষক সমিতি গাইড ও কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্ন ফাঁস রোধে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কঠোরভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন তারা ব্যবস্থা নিচ্ছেন। এই যারা নোট গাইড সেগুলো বেআইনিভাবে যেগুলো ব্যবসা করছে বা বিক্রি করছে, এবং আমরা যেখানেই আমরা অভিযোগ পাচ্ছি আমরা তদন্ত করে দেখছি যে কোথাও কোনো স্কুলও জড়িত আছে কিনা বা কোনো শিক্ষক জড়িত আছেন কিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কাল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তে চলছে আলপনা আঁকা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। উদযাপন নির্বিঘ্ন করতে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কঠোর আইন ও সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও ঘটছে এসিড সন্ত্রাসের ঘটনা। এর প্রধান হিসেবে 75% ক্ষেত্রে কোনো সাজা না হওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এসিড অপরাধ দমন আইন 2002 অনুযায়ী 90 দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার কথা বলা হলেও তা কখনোই হয় না। এমনকি বিচারের রায়ে 14 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও এখনো একটিও কার্যকর হয়নি। নাজনীন লাকীর রিপোর্ট। থমকে গেছে সুন্দর জীবনের অনেকটা অংশ, কিন্তু থেমে থাকেনি জীবন সংগ্রাম। 2002 সালে বিয়েতে রাজি না হওয়ায় বখাটে যুবকের ছোড়া এসিডে ঝলসে যায় আয়েশা বেগমের শরীর। তারপরও ঘুরে দাঁড়িয়েছে সে। আমাদের মতো যারা আছে সবাইকে যেন আগের মতো, ফ্যামিলি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সবাই যেন আগের মর্যাদাটা ফিরিয়ে দেয়, এটাই হচ্ছে বেশি চাওয়া। এ তো গেল 2002 সালের ঘটনা। নতুন বছর 2019-এর জানুয়ারিতেও এসিডের ঝলসে গেল 4টি জীবন। এসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী 1999 থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত মোট 3406টি এসিড সন্ত্রাসের ঘটনায় 3785 জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে 1946 জনই নারী। মামলা হয়েছে 2169, অভিযুক্ত আসামি 5837, গ্রেফতার 668, সাজা হয়েছে 199টি মামলায়, সাজাপ্রাপ্ত ব্যক্তি 343, খালাস 1950 জন, মৃত্যুদণ্ড 14 জন, যাবজ্জীবন 125 জন, অন্যান্য মেয়াদ 204 জন। শুধু দেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও ঘটছে এসিড সন্ত্রাসের ঘটনা। এসিড সার্ভাইভার ট্রাস্ট ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2011 থেকে 16 সাল পর্যন্ত বিশ্বে এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে 2078টি। এর বিপরীতে মামলা হয়েছে মাত্র 414টি। এসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের পরিচালক বলছেন, আইনের সঠিক বাস্তবায়ন না হওয়ায় বন্ধ হচ্ছে না এসিড সন্ত্রাস। আইনটা আসলে প্রতিষ্ঠিত হয়নি, সেটা বিচারহীনতার একটা সংস্কৃতি রয়ে গেছে। এটা আমরা বলবো একটা বড় চ্যালেঞ্জ। এজন্য এসিড ব্যবসায়ীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি। অ্যাসিডটা লিকেজটা হচ্ছে এখনো, কাজে সেই জায়গাগুলো কিন্তু তদারকিটা সরকারি পক্ষ থেকে আরো বাড়ানো দরকার। যারা এই ঘটনার শিকার হচ্ছেন তারাও চান আইনের সঠিক প্রয়োগ ও বিচার। 1998 সালে অ্যাসিড সহিংসতার শিকার হয়েছি। যখন আমরা বিচার চেয়েছি বা আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, তখন আমাদেরকে
উল্টো হুমকি দেওয়া হয়েছে। এসিডের শিকার হয়ে দুর্বিষহ যন্ত্রণা আর ক্ষত নিয়ে যাতে আর কাউকে জীবন বয়ে বেড়াতে না হয় সে প্রত্যাশা তাদের। এরকম কষ্টে থাকা মানুষ, এরকম সহিংসতার শিকার মানুষ যারা আছেন তাদের পাশে থাকতে চাই, আমি তাদের সাথে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। নাজনীন লাকি, মোহনা সংবাদ, ঢাকা। ডেইলি মিল্ক, চট্টগ্রাম সংবাদ। যেটা মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই সপ্তম স্প্যানটি এই প্রান্তে বসানোর কাজ শেষ হয়ে যাবে এবং এর মাধ্যমে জাজিরা প্রান্তে 1 কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়ে যাবে পদ্মা সেতু। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাজিরা পয়েন্ট থেকে পদ্মা সেতুতে সপ্তম স্প্যান বসানোর কাজের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইকবাল হাসান। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।